আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং জনসাধারণের পাশে দাঁড়াই। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাংলাদেশ স্বাধীনতার 50 বছর 55 বছর পার করেছে। সত্যি আমাদের ভাবতে অবাক লাগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কতটুকু অগ্রসর হচ্ছি। আমাদের দেশ নির্বাচন হচ্ছে, নির্বাচন যাচ্ছে, নেতৃত্বের পরিবর্তন আসছে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশের কতটুকু পরিবর্তন হচ্ছে, জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে আমরা আমাদের নিজেদেরকে কতটুকু উন্নত করতে পারছি এবং বিশ্বের বুকে আমাদের অবস্থানটা কতটুকু। আমি একটি বই লিখেছি, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। আমার সার্কেল পরিচিত জনের হাতে আমি বইটি তুলে দিয়েছি। বইটি দেখতে পাচ্ছেন, আধুনিক বাংলাদেশ, উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যতের রূপরেখা। এই বইটি লেখার পেছনে একটি কারণ রয়েছে। আমি এই বইটির সাথে আমার আবেগ মিশ্রিত কিছু বিষয় কাজ করছে। আমি ওমরা করতে গিয়েছিলাম গত বছর সৌদি আরবে। সেখান থেকে আমি মক্কার আশেপাশে হেঁটে বাংলাদেশি সাধারণ মানুষ যারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। যারা বিদেশে অবস্থান করছে সবাই খুব ভালো অবস্থানে আছে সেটা নয়, আবার সবাই খারাপ অবস্থানে আছে সেটাও নয়। সেটা নিয়ে আমি তর্ক করতে যাচ্ছি না। তবে আমার মূল কথা সেটি হচ্ছে ওইখানে যারা সাধারণ মানুষ ছিল, যারা বাংলাদেশ থেকে ওইখানে কাজের জন্য গিয়েছে, তাদের অবস্থাটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। ইভেন আমি মালয়েশিয়াতে IIUM পিএইচডি করছি, এখন রানিং আমার পিএইচডি চলছে। ওইখানে যে আমি কয়েকটি রাষ্ট্রে আমাদের এলাকার ভাইয়েরা যেখানে থাকে সেখানে গিয়েছিলাম এবং যারা সাধারণ জনগণ যারা বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে ওইখানে গিয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। অনেক লোক অনেক ভালো অবস্থানে আছেন, কিন্তু যারা খারাপ অবস্থানে আছেন তাদের কথাগুলো আমি বলার চেষ্টা করছি। তাদের যে অবস্থানটা আমি দেখলাম যে তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে সামান্য 30, 35, 40 হাজার টাকা ইনকাম করার জন্য, সেখানে যেও তারা বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। ইভেন বাংলাদেশের অর্থনৈতিক বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে আপনি আপনার বিবেক দিয়ে দেখবেন বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পার করেছে। যদি সঠিক নেতৃত্ব বাংলাদেশে আসতো, সঠিক নেতৃত্বের কারণে দুর্নীতি যদি বাংলাদেশে না হতো, বাংলাদেশের যেই সম্পদ রয়েছে এগুলোকে যদি সত্যিকার অর্থে সুন্দরভাবে ইউটিলাইজ করা যেত, যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেত, দুর্নীতি যদি না করা যেত, লক্ষ কোটি কোটি টাকা যদি বিদেশে পাচার না হতো, তাহলে এই যে সাধারণ মানুষগুলো, সাধারণ জনগণ, তাদের এই সামান্য কিছু টাকার জন্য বাহিরে যেতে হতো না, শ্রমিক হিসেবে কাজ করার জন্য বাহিরে যেতে হতো না। আশা করি আপনারা এই বিষয়টি আমার সাথে একমত পোষণ করবেন। বাংলাদেশের দুর্নীতি কিভাবে দূর হবে? বাংলাদেশের অনেক বড় বড় সিটিজেন রয়েছেন বাংলাদেশে, তারা নিজেদেরকে অনেক বড় রাজনীতিবিদ দাবি করেন, অনেক বড় দার্শনিক দাবি করেন, কিন্তু আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে এই যে দুর্নীতি এটাকে দূর করার জন্য কি ব্যবস্থা রয়েছে। সুযোগ থাকলে সেখানে সমস্যা সৃষ্টি হবে, সুযোগ থাকলে সেখানে দুর্নীতি হবে। সুযোগটা কিভাবে কমানো যায় সেই বিষয় নিয়ে কয়জন চিন্তা করেছেন, কয়জন কাজ করছেন? আমি এই বইয়ের মধ্যে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। আমি সেখানে বলেছি কিভাবে দুর্নীতিকে প্রতিরোধ করা যায়, কিভাবে সুযোগ কম হয় মানুষের মধ্যে যারা দুর্নীতির আখড়া নিয়ে বসে আছেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন। এই যে সুযোগ, এই সুযোগটা কিভাবে কমানো যায়। প্রতিটি সরকারি অফিসে আমি CCTV ক্যামেরার জন্য আবেদন করেছি, সুপারিশ করেছি এবং প্রত্যেকটা সরকারি অফিসের পাশে যেখানে লেনদেন হয় সেখানে একটি অভিযোগ বাক্স রাখার জন্য, অভিযোগ বক্স যেটা বলে সেটা রাখার জন্য আমি সুপারিশ করেছি। আপনি দেখেন, এভাবে কাজ করে দেখেন, যেই লোক দুর্নীতির শিকার হলো সে যদি এই অভিযোগ বক্সের মধ্যে তার এই কথাগুলো লিখে রাখে এবং এটা যদি প্রতি মাস শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা রয়েছেন, এবং এটি একটি সমন্বয় হবে, একই ডিপার্টমেন্টের হাতে এই বিষয়গুলি দেওয়া যাবে না। এই যে যাচাই বাছাই বা যে প্রক্রিয়াটি থাকবে, এই যে দুর্নীতির যেই অভিযোগগুলো, এই অভিযোগগুলো জাস্টিফাই করার জন্য, এই অভিযোগগুলো দেখার জন্য একটি চতুর্মুখী একটি ডিপার্টমেন্ট থাকবে, একটি সমন্বয় থাকবে, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, কাজ করবে। তাহলে কেন দুর্নীতি দূর হবে না? এই সুযোগের জায়গাগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে।
দেখেন, আপনি বাংলাদেশের 64 জেলার যেখানেই বসবাস করেন না কেন, প্রতি বছর আপনি যদি 3-4টা জেলায় আপনার যদি ভ্রমণ হয়ে থাকে, ইভেন ঢাকা সহ, আপনি দেখবেন সারা বছর আমাদের দেশে কোনো না কোনো রাস্তার কাজ চলছে। প্রত্যেক বছর একই রাস্তা, বিভিন্ন জায়গা বিভিন্ন সময় কাজ চলছেই। কেন? আপনি এমন একটি পরিকল্পনা গ্রহণ করুন, যেই পরিকল্পনায় আপনার পরিবহন খাত সহ যোগাযোগ খাতে এই যে রোড রাস্তাঘাট 10 বছর যেন আপনার হাত দিতে না হয়। তাহলেই না আপনি আবার নতুন একটা প্রকল্প হাতে নিয়ে নতুন করে বাংলাদেশকে উন্নত আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন। কিন্তু না, আমরা কি দেখি, প্রতি বছর কোনো না কোনো রাস্তার কাজ প্রতি বছর চলছে, একই রাস্তার কাজ প্রতি বছর চলছে। কেন? এটার সমাধান কি? যদি আপনি এরকম কিছু প্রকল্প হাতে নেন যে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের যেই রোড সিস্টেম রয়েছে, রাস্তাঘাট রয়েছে, এগুলো আমরা আগামী 10 বছরের মধ্যে যেন এগুলোতে হাত দিতে না হয়, সেইভাবে একটি কর্মপরিকল্পনা আমরা হাতে নিব, গভর্নমেন্ট সেটি করবে। ইভেন দেখেন ঢাকা শহরটাকে দেখেন একটি দুর্গন্ধের নগরী, একটি হকারযুক্ত ফুটপাতের নগরী হিসেবে এই ঢাকা শহরকে বিশ্বের বুকে আমরা তুলে ধরেছি। অথচ আমরা দাবি করছি আমরা উন্নত হচ্ছি, আমরা আধুনিক হচ্ছি। কতটুকু আমরা আধুনিক হতে পেরেছি? এটা নিয়ে কি কেউ ভাবছেন? এই যে গুলিস্তান সহ রাস্তাঘাট যারা ঢাকার মধ্যে চলাফেরা করেন, তাদের এই বিষয়টা আরও বোধগম্য হবে। একটা রাস্তার 4 ভাগের, অনেক ক্ষেত্রে 4 ভাগের 2 ভাগ আমি দেখেছি, আমার দেখা। আপনি যদি এই গুলিস্তান থেকে হেঁটে অথবা রিকশায় আপনি যদি স্টেডিয়ামের সামনে দিয়ে যদি আপনি জিপিওর মোড় পর্যন্ত যান, বাইতুল মোকাররমের এইখানে, এই রাস্তাটার মধ্যে আপনি দেখবেন যে 4 ভাগের 2 ভাগ, কখনো কখনো 3 ভাগ ফুটপাতের দখলে, হকারদের দখলে। কিন্তু কেন? এই যে জায়গাটা, এই জায়গাটাই কি আমাকে হকারদেরকে দিতে হবে? আমি তাদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা কেন করি না? আমি শুধু বলি যে তাদের কর্মসংস্থানের অন্য জায়গা সুযোগ না করে দিলে তাদের অবস্থা কি হবে? আমাদের দেশের কথাও তো চিন্তা করতে হবে, সাধারণ মানুষের কথাও তো চিন্তা করতে হবে। রাস্তা তো হকারদের জন্য না, রাস্তা তো চলাচল করার জন্য। আপনি যখন আরও এরকম বিভিন্ন জায়গা দেখবেন যে রাস্তার পাশেই ডাস্টবিন, ময়লা আবর্জনা, দুর্গন্ধ, মানুষ যে একটু হাঁটবে, হেঁটে চলাচল করবে, সেই ব্যবস্থাটাও নেই। তাহলে আপনারা কি পরিকল্পনা করছেন? নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ হিসেবে দাবি করেন, আমরা যখন কথা বলি তখন বলেন যে আমরা ছোট, আমরা জেনজি, আমরা কিছু বুঝি না। এই বিষয়গুলো তো আপনাদের বুঝতে হবে। যখন আপনারা এই বিষয়গুলো চিন্তা না করেন, তখন আমাদের বই লিখতে হয়, তখন আমাদের কথা বলতে হয়। এবার আসেন, ঢাকা শহরকে কিভাবে যানজট মুক্ত করবেন? আপনারা তো বিভিন্ন বড় বড় রাজনীতিবিদ বিভিন্ন দেশে ভ্রমণ করছেন, আপনারা কি এই বিষয়গুলো কি আপনাদের মাথায় আসে না? আপনাদের মাথায় কি এগুলো থাকে না? আপনি একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে রিক্সাটাকে সম্পূর্ণভাবে নিষেধ করেন, মানুষ 5 মিনিট হাঁটতে পারবে। 5 মিনিট হাঁটা মানুষের জন্য কোনো ব্যাপার না। আপনি বাইপাস রাস্তা রেখে দেন, যেগুলো খুব বেশি জরুরি কাজে ব্যবহার করা হবে, সেই জায়গাগুলো দিয়ে তারা চলাচল করবে। আপনি গুলিস্তান থেকে জিপিওর মোড় অথবা পল্টনের মোড়, এই যে জায়গাগুলো সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়, এই জায়গাগুলো আপনি রিক্সামুক্ত করে দেন। বাইপাস দিয়ে যাদের খুব বেশি প্রয়োজন, খুব বেশি ইমার্জেন্সি থাকবে, তারা একটু পাশ দিয়ে, বাইপাস দিয়ে তারা চলাফেরা করবে। এই জায়গাটা টোটালি রিক্সাটাকে বন্ধ করে দেন। ইভেন দেখবেন গুলিস্তানের মোড়ের এইখানে প্রত্যেকটা জায়গায় রাস্তার মধ্যে 3-4টা বাস সেখানে দাঁড়িয়ে আছে। কেন? রাস্তা কি বাস স্টেশন যে এখানে যাত্রী নেওয়ার জন্য বাস দাঁড়িয়ে থাকবে? আপনি একটি পরিকল্পনা করে প্রয়োজনে 2তলা 3তলা বিশিষ্ট, যেমন আমি মালয়েশিয়াতে দেখেছি, ওইখানে 2তলা 3তলা বিশিষ্ট ওইখানে বাস স্টেশন, আপনি সেটা করেন, এটা কর্মপরিকল্পনা করেন, যেখান থেকে মানুষ ঢাকা থেকে বের হবে এবং ঢাকায় প্রবেশ করবে, এই জায়গাগুলো আপনি এমনভাবে সেট করেন যেন এই বাসগুলো ঢাকা শহরের মধ্যে, সিটির মধ্যে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে যেন প্রবেশ করতে না পারে। এই পরিকল্পনাগুলো বড় বড় পরিকল্পনাবিদ, আপনারা প্ল্যানার, আপনারা মাস্টার মাইন্ডেড পারসন, আপনারা ভেটারিয়ান পলিটিশিয়ান অফ বাংলাদেশ, কিন্তু আপনাদের মাথায় কি এই বিষয়গুলো আসে না? তাহলে কেন আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করেন না? এই ঢাকাকে আধুনিক নগর করতে, এই বাংলাদেশের রাস্তাগুলোকে আধুনিক মানের রাস্তা হিসেবে তৈরি করতে খুব কি 20 বছর 25 বছরের প্রয়োজন? যদি আপনার মাথায় এই বিষয়গুলো না আসে, আমি অনুরোধ করছি আপনি এই বইটি পড়ুন। আমি চেষ্টা করেছি এই বইয়ের মধ্যে আধুনিক বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে সেটির দিক নির্দেশনা আমি দিয়েছি।
আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ হবে মালয়েশিয়ার মতো বাংলাদেশ, বাংলাদেশ হবে সিঙ্গাপুরের অর্থনীতির মতো বাংলাদেশ। ইভেন যদি কর্ম পরিকল্পনা ঠিক থাকে তাহলে আগামী 20 বছরের মধ্যে এই বাংলাদেশ হবে চীনের অর্থনীতির মতো বাংলাদেশ। যদি সঠিক কর্ম পরিকল্পনা রেখে বাংলাদেশকে সঠিক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই বাংলাদেশ 30 থেকে 40 বছরের মধ্যে ইউকের অর্থনীতির মতো বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। খুব দ্রুত আমি আশা করছি বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ হবে একটি আধুনিক উন্নত রাষ্ট্র, বিশ্ব বাংলাদেশকে চিনবে একটি আধুনিক উন্নত বাংলাদেশ হিসেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার আলোচনাটি শোনার জন্য।